বিসমিল্লাহ। তো আমরা একটু পড়ালেখায় ফেরত আসি। আমরা বলতেছিলাম periodic properties of elements। আমরা কিভাবে কমপ্লেক্স লাইন তৈরি হয় সেটা দেখছিলাম। তো তার মধ্যে এটা এখানে আছি আমরা। তো যখন FeCl6 এটা কিভাবে তৈরি হবে? প্রথমত এই যে Cl আছে, Cl টা কোন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা উইক ফিল্ড লিগ্যান্ড। যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে এখানের মধ্যে আনপেয়ার্ড স্টেট থাকবে। আনপেয়ার্ড স্টেট থাকবে। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হতো তাহলে পেয়ার্ড স্টেট তৈরি হইতো। ঠিক আছে, ম্যাক্সিমাম পেয়ার্ড স্টেট তৈরি হইতো। মানে হচ্ছে দেখো, আগে এখানের মধ্যে দুইটা মানে একটা পেয়ার ছিল, চারটা আনপেয়ার ছিল। এরপরে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসার পরে তিনটাই পেয়ার্ড হয়ে গেছে। তাহলে এই যে চারটা আনপেয়ার ছিল, এই চারটা আনপেয়ার দুইটা পেয়ার তৈরি করছে। কেন তৈরি করছে? বিকজ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসছে, এই কারণে তৈরি হয়েছিল। কিন্তু এখানে এমনটা তৈরি হবে না, এমনটা তৈরি হবে না। তো লিগ্যান্ড এরপরে ইলেকট্রন দিয়ে দিবে, লোন পেয়ার দিয়ে দিবে এমটি অরবিটাল গুলাতে। এখানে 6টা লিগ্যান্ড যুক্ত হবে। কেন 6টা লিগ্যান্ড যুক্ত হবে? কারণ লিগ্যান্ড যুক্ত হয় অ্যাক্সিস গুলোর দুইটা এন্ড দিয়ে। তো এক্স এক্সিস এর দুই প্রান্ত দিয়ে যুক্ত হবে, ওয়াই অ্যাক্সিস এর দুই প্রান্ত দিয়ে যুক্ত হবে এবং জেড অ্যাক্সিস এর দুই প্রান্ত দিয়ে যুক্ত হবে। মোট 6টা লিগ্যান্ড যুক্ত হবে। এখন এখানে হাইব্রিডাইজেশনের একটা বিষয় আছে। তো হাইব্রিডাইজেশনটা বের করা খুব সহজ। তোমার কাছে জাস্ট দেখতে হবে যে কোন কোন অরবিটালের মধ্যে লোন পেয়ার ডোনেট করা হয়েছে। একটা আছে 3টা পি তে আর 2টা ডি তে লোন পেয়ার ডোনেট করা হয়েছে, তাহলে হাইব্রিডাইজেশন হবে sp3d2। তো এরপরে আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের কিছু এক্সাম্পল দেখলাম। Cn- এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, CO এটাও স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, NH3 এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, বাট অনলি ফর কোবাল্ট। NH3 টা এমনিও উইক ফিল্ড লিগ্যান্ড, কিন্তু কোবাল্টের জন্য এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এরপরে NO2 এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এবার উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে Cl- H2O NH3 OH- এগুলো হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। এখন আমরা বিভিন্ন আয়নস দেখবো এবং তাদের হাইব্রিডাইজেশন দেখবো। তো FeCl6 4- এটার হাইব্রিডাইজেশন হচ্ছে D2sp3। FeCl6 4- এটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d2। FeCO2 CO5 এটার হাইব্রিডাইজেশন হচ্ছে dsp3। এরপরে CONH3 6 এটার হাইব্রিডাইজেশন হবে sp3d2। ম্যাগনেটিক প্রপার্টি পড়বে। ম্যাগনেটিক প্রপার্টি তো বোঝার চেষ্টা করো, ম্যাগনেটিক প্রপার্টি কারা দেখাতে পারবে। তো আমরা যদি কি করি, আমরা যদি একটা ব্যাটারি নিই, আমরা যদি একটা ব্যাটারি নিই, ব্যাটারির সাথে যদি একটা ওয়্যার এরকম দিয়ে এরকম কয়েল করে কানেক্ট করি, তাহলে ওয়্যার দিয়ে ইলেকট্রন ট্রাভেল করবে। যখন ওয়্যার দিয়ে ইলেকট্রন ট্রাভেল করবে তখন ইলেকট্রন কিন্তু এই জায়গায় আসে গোল গোল ঘুরবে, ঠিক না? এই জায়গায় আসে কি করবে, সেই গোল গোল ঘুরবে। তো যেটাই হোক, ইলেকট্রন এখানে গোল গোল ঘুরতেছে ওয়্যারের মধ্য দিয়ে। তো ইলেকট্রন যখন প্রবাহিত হয় এখানে, তখন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তাই বলে এই যে কয়েলটা আছে, এই কয়েলটা একটা ম্যাগনেটের মতন কাজ করে। তার মানে ইলেকট্রন গোল গোল ঘুরলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং ম্যাগনেটের মতন কাজ করবে। তো আমরা জানি যে অরবিটালের মধ্যে ইলেকট্রন গুলো গোল গোল ঘুরে, অরবিটালের মধ্যে ইলেকট্রন গুলো গোল গোল ঘুরে। যখন অরবিটাল ইলেকট্রন গুলো গোল গোল ঘুরে তখন তারা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং তখন গিয়ে তখন গিয়ে এলিমেন্টটা ম্যাগনেটিক হয়। সহজ ভাষায়, কোন একটা এলিমেন্ট আছে, যে কোনো এলিমেন্টের কাছে ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলো রোটেটিং, তাহলে সবগুলো এলিমেন্টে কি হয়ে গেল, ম্যাগনেটিক হয়ে গেল, ঠিক না? উত্তর হচ্ছে না, ঠিক না। বিষয়টা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে একটা ম্যাটেরিয়াল ম্যাগনেটিক হয়। দেখো, যখন একটা ইলেকট্রন ক্লকওয়াইজ মানে একটা ইলেকট্রন যখন এইভাবে রোটেট করবে তখন সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো এখন যদি পেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে একটা ইলেকট্রন যদি এভাবে ঘুরে আরেকটা ইলেকট্রন এইভাবে ঘুরবে, মানে দুইটা ইলেকট্রন অপোজিট ডিরেকশনে ঘুরে, একটা এদিকে এই ডিরেকশনে ঘুরলে আরেকটা এই ডিরেকশনে ঘুরে। দুইটা ইলেকট্রন অপোজিট ডিরেকশনে ঘুরে এবং তারা একজন আরেকজনের ম্যাগনেটিক ফিল্ডটা ক্যান্সেল করে। এই কারণে পেয়ার্ড ইলেকট্রন থাকলে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না, কোনো ম্যাগনেটের মতন বিহেভিয়ার থাকে না। কিন্তু যদি পেয়ার্ড অবস্থায় না থাকে, আনপেয়ার্ড অবস্থায় থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড থাকে। যদি আনপেয়ার্ড অবস্থায় থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো ফেরোম্যাগনেটিক, ওদের কাছে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তারা তারা ম্যাগনেটিক প্রপার্টি দেখায়। প্যারাম্যাগনেটিক আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তারা ম্যাগনেটিক প্রপার্টি দেখায়। তাহলে এখন ফেরোম্যাগনেটিক আর ম্যাগনেটিকের মধ্যে পার্থক্য কোথায়? প্যারাম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড কে অ্যাট্রাক্ট করবে আর ফেরোম্যাগনেটিক স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে। তো অ্যাট্রাকশনের পরিমাণের উপর নির্ভর করে আমি প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক বলতেছি।
ডায়াম্যাগনেটিক হচ্ছে সে ম্যাগনেটিক ফিল্ড কে রিপেল করবে, সে ম্যাগনেটিক ফিল্ড কে রিপেল করবে। আচ্ছা, জিঙ্ক ডায়াম্যাগনেটিক কেন? তো জিঙ্ক ডায়াম্যাগনেটিক কেন, এটার জন্য আমাদের কাছে জিঙ্কের স্টেবল আয়নের কাছে যেতে হবে। জিঙ্কের স্টেবল আয়নের মধ্যে 3d10 থাকে। এবার জিঙ্কের স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা সবগুলো পেয়ার্ড ইলেকট্রন দেখতেছি। তো পেয়ার্ড ইলেকট্রন থাকার কারণে আমরা বলবো যে এটা যেহেতু কোনো আনপেয়ার্ড নাই, তাই বলে এটার কোনো ম্যাগনেটিক ইফেক্ট নাই, তার মানে জিঙ্ক হচ্ছে ডায়াম্যাগনেটিক। এবার আয়রন কেন ফেরোম্যাগনেটিক? আয়রন কেন ফেরোম্যাগনেটিক? তো এটার জন্য আমরা আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশনে যাব। শুধু আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশনে গেলে হবে না, আমাদের কাছে যেতে হবে আয়রনের স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন। এবার স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে গিয়ে দেখবা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে সেটার ম্যাগনেটিক প্রপার্টি থাকবে। এবার কালার্ড কম্পাউন্ড, কখন একটা কম্পাউন্ড, কখন মানে কালার্ড কম্পাউন্ড কারা তৈরি করে? ট্রানজিশন মেটালের কালার্ড কম্পাউন্ড তৈরি করে। কিভাবে তৈরি করে? তারা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করতেছে, এটা তো আমরা জানি, তারা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করতেছে। তো কমপ্লেক্স কম্পাউন্ড যখন তৈরি করে তখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে ডি অরবিটাল গুলো এরকম স্প্লিট করে, তিনটার এনার্জি কমে যায়, দুইটার এনার্জি বেড়ে যায়, এরকম স্প্লিট করে। তো যখন এরকম স্প্লিট করে তখন যদি এখানে অনেকটা ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে, তখন সে এই উপরে দুটো অরবিটালে শিফট হয়, হায়ার এনার্জি বিশিষ্ট অরবিটাল গুলোতে শিফট হয়। এরপরে সে যখন উপর থেকে আবার ব্যাক আসে তখন সে এনার্জি রিলিজ করে। তো এই যে এনার্জি রিলিজ করছে সেটা সে ভিজিবল রিজনে রিলিজ করে। ভিজিবল রিজনে রিলিজ করার কারণে আমরা একটা কালার দেখতে পাই। এভাবে ট্রানজিশন এলিমেন্ট কমপ্লেক্স আয়ন তৈরি করে আর কমপ্লেক্স আয়ন কালার তৈরি করে। ভেরি গুড। তাহলে আমরা আজকের ক্লাসের দিকে যাই। এখন আমরা হাইব্রিডাইজেশন করব। Hybridization. So what is hybridization? What is hybridization? Okay, আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ধরো এটা একটা বাসা, এটা একটা বাসা। এবার এখানে এখানে ধরো তিনটা রুম আছে, তিনটা রুম আছে, তিনটা রুম আছে। আচ্ছা, এভাবে না দিই, ধরো তিনটা রুম আছে এই বাসায়, আর রুমগুলো কিছুটা এইভাবে ডিস্ট্রিবিউট করা, রুমগুলো কিছুটা এভাবে ডিস্ট্রিবিউট করা। এবার এই যে রুমগুলো আছে, রুমগুলোর শেপ ভিন্ন, রুমগুলোর সাইজ ভিন্ন, রুমগুলোর শেপ ভিন্ন, রুমগুলোর সাইজ ভিন্ন। এরপরে ধরো আমরা রুমগুলোকে মিশিয়ে ফেললাম, রুমগুলোকে মিশিয়ে ফেললাম মানে আর কোনো রুম রাখলাম না, রুমগুলোকে মিশিয়ে ফেললাম মানে আর কোনো রুম রাখলাম না, মিশিয়ে ফেললাম। এরপর আমরা মেশানোর পরে যা পাইছি সেটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করি। এটাকে বলে হাইব্রিডাইজেশন, এটাকে বলে হাইব্রিডাইজেশন। এখন তোমার মাথাও লেগেছে কেন যে স্যার কি পড়াইলো, এগুলো তো মনে হয় রাজমিস্ত্রির কাজ কারবার করেছে, যে রুমের দেয়াল ভাঙো, রুম গুলো মিশে গেল, এরপরে আবার নতুন নতুন দেয়াল তুলো, নতুন রুম তৈরি হয়ে গেল, এমন নাকি? না, বিষয়টা হচ্ছে ইলেকট্রন এর রুম মানে ইলেকট্রন যেখানে থাকে সেটাকে আমরা বলি অরবিটাল, সেটাকে আমরা বলি অরবিটাল। তো ডিফারেন্ট শেপ এবং ডিফারেন্ট সাইজ বিশিষ্ট অরবিটাল মিশবে, মিশবে, মিশার পরে তারা একই সাইজ এবং একই শেপ এবং একই এনার্জি বিশিষ্ট একই পরিমাণ অরবিটাল তৈরি করবে, যাদেরকে আমরা বলবো হাইব্রিড অরবিটাল। আর এই পুরো প্রসেসকে আমরা বলবো হাইব্রিডাইজেশন, পুরো প্রসেসটাকে আমরা বলবো হাইব্রিডাইজেশন। আবার বলি, ইলেকট্রন কই থাকে? অরবিটালে থাকে। ইলেকট্রন যে অরবিটালে থাকে, অরবিটাল গুলো একটা একটার সাথে মিক্স হবে,
আচ্ছা, ইলেকট্রন অরবিটালে থাকে। ইলেকট্রন যে অরবিটালে থাকে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট শেপ থাকতে পারে, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি থাকতে পারে। তো ডিফারেন্ট শেপ ডিফারেন্ট এনার্জি বিশিষ্ট অরবিটাল পরস্পরের সাথে মিশবে। মিশার পরে তারা একই শেপ একই এনার্জি বিশিষ্ট একই সংখ্যক অরবিটাল তৈরি করবে। এই প্রসেসটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। ওকে, এটা গেল হাইব্রিডাইজেশন। এটা গেল হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডাইজেশন বুঝতে পারছি আসলে। তো আমরা যদি একটু এক্সাম্পলের দিকে যাই, তো আমরা জানি যে যেটাই হোক, আমরা জানি যে এস অরবিটাল দেখতে হচ্ছে স্ফেরিক্যাল শেপের, পি অরবিটাল দেখতে ডাম্বল শেপের। পি অরবিটাল দেখতে ডাম্বল শেপের, ঠিক আছে। এবার হাইব্রিডাইজেশনে যদি একটা এস আর দুইটা পি অংশগ্রহণ করে, হাইব্রিডাইজেশনে যদি একটা এস আর দুইটা পি অংশগ্রহণ করে, আচ্ছা হাইব্রিডাইজেশন যদি একটা এস আর একটা পি অংশগ্রহণ করে, একটা এস আর একটা পি অংশগ্রহণ করে, তাহলে দুইটা ডিফারেন্ট শেপের এবং দুইটা ডিফারেন্ট এনার্জি অরবিটাল মিক্স হচ্ছে। মিক্স হয়ে তারা কি করবে? মিক্স হয়ে তারা তৈরি করবে হাইব্রিড অরবিটাল। মিক্স হয়ে তারা তৈরি করবে হাইব্রিড অরবিটাল। মিক্স হয়ে তারা তৈরি করবে হাইব্রিড অরবিটাল। মিক্স হয়ে তারা কি তৈরি করবে? হাইব্রিড অরবিটাল। মিক্স হয়ে তারা কি তৈরি করবে? হাইব্রিড অরবিটাল। একটা এস আর একটা পি মিক্স হয়ে দুইটা এসপি তৈরি করবে। একটা এস আর একটা পি মিক্স হয়ে দুইটা এসপি তৈরি করবে। একটা এস আর একটা পি মিক্স হয়ে দুইটা এসপি তৈরি করবে। একটা এস আর একটা পি মিক্স হয়ে দুইটা এসপি তৈরি করবে। একটা এস আর একটা পি মিক্স হয়ে দুইটা এসপি তৈরি করবে। এটা হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন। একটা এস আর একটা পি মিক্স হয়ে দুইটা এসপি তৈরি করবে, এটা হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন। তো এখানে হচ্ছে ডিফারেন্ট শেপের এবং ডিফারেন্ট এনার্জি অরবিটাল মিক্স হচ্ছে এবং সেম একই শেপের এবং একই এনার্জি দুইটা অরবিটাল তৈরি করতেছে। তো ডিফারেন্ট শেপের ডিফারেন্ট এনার্জির অরবিটাল মিক্স হয়ে একই শেপ এবং একই এনার্জির সেম সংখ্যক অরবিটাল তৈরি করার প্রসেসটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। সেম সংখ্যক শব্দটা মাথায় রাখো, এখানে দুইটা মিশছে তাই বলে দুইটা তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে সেম সংখ্যক হাইব্রিড অরবিটাল তৈরি করতেছে। আবার বলি ডিফারেন্ট এনার্জি সম্পন্ন ডিফারেন্ট শেপ বিশিষ্ট অরবিটাল মিশবে। মিশার পরে তারা সেম সংখ্যক সেম এনার্জি এবং সেম শেপ বিশিষ্ট হাইব্রিড অরবিটাল তৈরি করবে। তো একটা এস এর সাথে যদি দুইটা পি মিশে, একটা এস এর সাথে যদি দুইটা পি মিশে, একটা এস এর সাথে যদি দুইটা পি মিশে, তখন তিনটা sp3 তৈরি হয়। তখন তিনটা sp3 তৈরি হয়। তখন তিনটা sp3 তৈরি হয়। তখন তিনটা sp3 না সরি sp2 তৈরি হয়। তখন তিনটা sp2 তৈরি হয়। তখন তিনটা sp2 হাইব্রিড অরবিটাল 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 তৈরি হয়। ঠিক আছে? বুঝতে পারছি?
ওকে, এবার 3 নম্বরে যাই। এবার একটা এস আর 3টা পি মিশবে, একটা এস আর 3টা পি মিশবে, একটা এস আর 3টা পি মিশবে, একটা এস আর 3টা পি মিশে কয়টা মিশতেছে? 4টা মিশতেছে। তাহলে 4টা মিশে 4টা sp3 দিবে, 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 4টা মিশে 4টা sp3 দিবে। ওকে, তাহলে আমরা sp3 পাইলাম। এরপর আমরা ধরো দেখবো যে sp3d, sp3d, ঠিক আছে? ওকে, এবার sp3d কিরকম হবে? একটা s 3টা p তো থাকবেই, এরপর আর একটা d থাকবে। এবার d দেখতে কিরকম হয়? d দেখতে হয় হচ্ছে ডাম্বল শেপের, d দেখতে হয় কেমন? ডাবল ডাম্বল শেপের, d দেখতে হয় হচ্ছে ডাবল ডাম্বল শেপের, d 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 হচ্ছে ডাবল ডাম্বল শেপের। তাহলে একটা s 3টা p আর একটা d, এটা মিলে কি তৈরি করবে? এটা মিলে কয়টা মিলতেছে এখানে? 1 2 3 4 5, পাঁচটা। তাহলে 5টা sp3d তৈরি করবে, 5টা sp3d তৈরি করবে, 5টা sp3d তৈরি করবে, 5টা sp3d তৈরি করবে, 5টা sp3d তৈরি করবে। তাহলে আমরা এরকম 5টা sp3d পাবো। হাইড্রোজেন অরবিটাল গুলোর কি হবে? সাইজ সেম হবে এবং শেপও সেম হবে। তাহলে আমরা এখানে কি পাবো? 5টা sp3d পাবো, 5টা sp3d পাবো, 5টা sp3d পাবো, 5টা sp3d পাবো। 3 4 5, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতেছো এগুলা। তাহলে আমি যদি তোমাকে বলি sp3d2, তাহলে তুমি কি বুঝবা? এগুলো তুমি বুঝতেছো, আমি জানি এগুলো তুমি বুঝতেছো, এগুলো হুদায় আর বলার দরকার নেই। এগুলো sp3d2, sp3d2 কথাটা যদি লিখতে বলি লিখতে পারবে না। তুমি একটা s দিবা, 3টা p দিবা, 3টা কি দিবা? p দিবা, d2 দুইটা, দুইটা d দিবা, দুইটা কি দিবা? d দিবা। এখন আমি তো সামনে 3 আর 2 লিখে দিলাম, তুমি এরকম করে লিখবা আর কি, এরকম করে দিবা আর কি। দেওয়ার পর কি তৈরি হবে? দেওয়ার পর তৈরি হবে sp3 s s, এরপরে 3টা p, এরপরে 2টা d, তাহলে কয়টা? 6টা। তাহলে 6টা কি তৈরি হবে? 6টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে, 6টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে। আর হাইব্রিড অরবিটাল গুলোর নাম কি হবে? sp3d2, sp3d2। তাহলে হাইব্রিড অরবিটাল গুলোর নাম কিসের উপর নির্ভর করতেছে? হাইব্রিডাইজেশনের উপর নির্ভর করতেছে, মানে কারা কারা অংশগ্রহণ করছে তার উপর নির্ভর করতেছে। বুঝতে পারছি? ভেরি গুড। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, হুম, আমরা ডিফারেন্ট আমরা বের করা শিখবো যে আসলে কোন হাইব্রিডাইজেশনটা হচ্ছে। এটা কিন্তু খুব সহজ একটা জিনিস বের করা। আমাকে যদি মলিকুল দেওয়া থেকে আমি বের করতে পারবো কোন হাইব্রিডাইজেশনটা হচ্ছে। তো কিভাবে বের করবো? আমার কাছে জাস্ট এতটুকু দেখতে হবে যে কোন কোন অরবিটাল অংশগ্রহণ করতেছে। যদি আমি জানতে পারি যে একটা এস 2টা পি অংশগ্রহণ করতেছে, অর্থাৎ 3টা অরবিটাল অংশগ্রহণ করতেছে, তাহলে সেক্ষেত্রে আমি বুঝেই যাবো যে sp2 হবে। যখন আমি জানবো যে 4টা অরবিটাল অংশগ্রহণ করতেছে হাইব্রিডাইজেশন, তখন আমি বুঝবো যে একটা এস আর 3টা পি অংশগ্রহণ করতেছে, তাহলে sp3। যখন আমি জানবো যে 5টা অরবিটাল অংশগ্রহণ করতেছে, তখন আমি জানবো যে একটা এস 3টা পি আর একটা ডি, তাহলে এইভাবে 5টা অংশগ্রহণ করতেছে। তো কয়টা অংশগ্রহণ করতেছে অরবিটাল হাইব্রিডাইজেশনে, যদি এটা জানি তাহলে কোন হাইব্রিডাইজেশন হচ্ছে সেটাও জানবো। বোঝা গেছে? ওকে, তো আমরা দেখি নাম্বার অফ অরবিটাল টেকিং পার্ট ইন হাইব্রিডাইজেশন। number of orbital taking part in
হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এরপরে হচ্ছে হাইব্রিডাইজেশনটা। যদি দুইটা অরবিটাল টেক পার্ট করে তাহলে হাইব্রিডাইজেশনটা হবে, যদি দুইটা অরবিটাল টেক পার্ট করে তাহলে হাইব্রিডাইজেশনটা হবে যখন আমাকে বলবে যে দুইটা অরবিটাল টেক পার্ট করতেছে, যখন আমাকে বলা হবে যে দুইটা অরবিটাল টেক পার্ট করতেছে, যখন আমাকে বলা হবে যে দুইটা অরবিটাল টেক পার্ট করতেছে, যখন আমাকে বলা হবে দুইটা অরবিটাল টেক পার্ট করতেছে, তখন আমি বুঝে যাবো যে একটা এস আর একটা পি হাইব্রিডাইজেশনে টেক পার্ট করতেছে, আর একটা এস আর একটা পি যদি হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে তখন হাইব্রিডাইজেশনটা হবে sp। যখন আমাকে বলা হবে যে তিনটা অরবিটাল হাইব্রিডাইজেশনে টেক পার্ট করতেছে, তখন আমি বুঝে যাবো একটা এস আর দুইটা পি হাইব্রিডাইজেশনে টেক পার্ট করতেছে এবং হাইব্রিডাইজেশনটা হবে sp2। যখন আমি জানবো যে চারটা অরবিটাল হাইব্রিডেশনে টেক পার্ট করতেছে, তখন আমি বুঝে ফেলবো যে একটা এস আর তিনটা পি হাইব্রিডেশনে অংশগ্রহণ করতেছে আর হাইব্রিডেশনটা হবে sp3। এরপরে যখন আমি জানবো যে পাঁচটা অরবিটাল হাইব্রিডেশনে টেক পার্ট করতেছে, তখন আমি বুঝে ফেলবো যে একটা এস তিনটা পি আর একটা ডি হাইব্রিডেশনে অংশগ্রহণ করতেছে আর হাইব্রিডেশনের নাম হবে sp3d। ওকে, তো ঠিক একইভাবে আমি যদি জানি কয়টা অরবিটাল হাইব্রিডেশনে টেক পার্ট করতেছে, যদি আমি জানি 6টা টেক পার্ট করতেছে, তাহলে আমি বুঝবো একটা এস তিনটা পি আর দুইটা ডি হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতেছে, তাহলে হাইব্রিডেশনটার নাম হবে sp3d2। তাহলে আমি বুঝতে পারতেছি নাম্বার অফ অরবিটাল টেকিং পার্ট ইন হাইব্রিডেশন যদি এটা জানি, তাহলে আমি হাইব্রিডেশন বের করে ফেলতে পারবো। এটা কিভাবে বের করবো? এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, নাম্বার অফ অরবিটালস taking part in hybridization, number of orbitals taking part in hybridization, number of orbitals taking part in hybridization, number of orbitals taking part in hybridization, number of orbital taking part in hybridization, number of particle orbital taking part in hybridization, number of orbital taking part in hybridization, number of orbital taking part in hybridization, number of orbital taking part in hybridization। Okay, half m plus v minus c plus a, half m plus v minus c plus a, half m plus v minus c plus a। এখানে m কি, v কি, c কি এবং a কি জিনিস। m হচ্ছে নাম্বার অফ monovalent group, number of monovalent group bonded to the central atom। m হচ্ছে number of monovalent group bonded to the central atom। m হচ্ছে number of monovalent group bonded to the central atom। ওকে, m হচ্ছে কি নাম্বার অফ monovalent atom, number of monovalent group bonded to central atom। তো m হচ্ছে নাম্বার অফ monovalent group bonded to the central atom, v হচ্ছে ভ্যালেন্সি, নাম্বার অফ ভ্যালেন্সি মানে এটা হচ্ছে ভ্যালেন্সি অফ সেন্ট্রাল অ্যাটম মনে হয়, ভ্যালেন্সি অফ সেন্ট্রাল অ্যাটম, ভ্যালেন্সি অফ সেন্ট্রাল অ্যাটম, ভ্যালেন্সি অফ সেন্ট্রাল অ্যাটম, অথবা বলতে পারো ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন সেন্ট্রাল অ্যাটম, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন সেন্ট্রাল অ্যাটম। সি হচ্ছে কি চার্জ অফ ক্যাটায়ন, এই হচ্ছে চার্জ অফ অ্যানায়ন। তাহলে আমরা কিছু কম্পাউন্ড দেখি। ফর এক্সাম্পল
CH4 যদি জিজ্ঞেস করা হয় যে CH4 এর হাইব্রিডাইজেশন লিখো, তো আগে তো জানতে হবে CH4 এর কোন হাইব্রিডাইজেশন হচ্ছে। তো সেটার জন্য তোমার কাছে যেটা করতে হবে সেটা হচ্ছে x সমান সমান হাফ m প্লাস v মাইনাস c প্লাস a, এটা লিখতে হবে। এবার এখানে মনোভ্যালেন্ট গ্রুপ কয়টা যুক্ত? কার্বন একটা। মনোভ্যালেন্ট মানে যাদের একটা করে হাত আছে। তাহলে কার্বনের সাথে এক হাত বিশিষ্ট কয়টা গ্রুপ যুক্ত? উত্তর হচ্ছে 4টা গ্রুপ যুক্ত, 4টাই হাইড্রোজেন। তাহলে মনোভ্যালেন্ট গ্রুপ হচ্ছে 4টা। আর কার্বনের আউটার মোস্ট অরবিটে ইলেকট্রনের সংখ্যা কত? কার্বনের আউটার মোস্ট অরবিটে ইলেকট্রনের সংখ্যা 4, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 4। এটা ক্যাটায়ন না, তাই বলে সি এর মান 0। এটা অ্যানায়নও না, তাই বলে এ এর মান 0। তাহলে হাফ ইন্টু 8, আলটিমেটলি আসতেছে 4। তার মানে 4টা অরবিটাল হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করছে। যদি 4টা অরবিটাল হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটা অরবিটাল হচ্ছে s আর 3টা অরবিটাল হচ্ছে p। তাহলে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করছে sp3। ওকে, তাহলে CH4 এর জন্য sp3 আসছে। এরপর আমরা দেখব হচ্ছে NH3। এবার NH3 এটার জন্য আমরা লিখি হাফ m প্লাস v মাইনাস c প্লাস a হাফ। এখানের মধ্যে মনোভ্যালেন্ট গ্রুপ কয়টা? নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত। মনোভ্যালেন্ট গ্রুপ কয়টা এখানে? 3টা, তিনটাই হচ্ছে হাইড্রোজেন, তিনটাই হচ্ছে হাইড্রোজেন। এবার NH3 নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তো নাইট্রোজেনের আউটার মোস্ট অরবিটাল ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের আউটার মোস্ট অরবিটাল ইলেকট্রন হচ্ছে 5টা। এবার এটা ক্যাটায়নও না, এটা অ্যানায়নও না, তাই বলে সি এর মানও 0, এর মানও 0। তাহলে হাফ ইন্টু 8 কত হবে? 4। যখন আমরা জানতে পারবো যে হাইব্রিডাইজেশনে 4টা অরবিটাল টেক পার্ট করছে, তখন আমরা বুঝতেছি দ্যাট একটা s আর 3টা p হাইব্রিডাইজেশনে টেক পার্ট করছে, এবং হাইব্রিডেশনটা সেই ক্ষেত্রে হচ্ছে sp3। হাইব্রিডেশনটা সেই ক্ষেত্রে হচ্ছে sp3। এরপর আসো H2O, x হাফ m প্লাস v মাইনাস c প্লাস a হাফ m। m হচ্ছে নাম্বার অফ মনোভ্যালেন্ট গ্রুপ। এখানে সেন্ট্রাল অ্যাটম কি? অক্সিজেন। সেন্ট্রাল অ্যাটম কি এখানে? অক্সিজেন। তো এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, তাহলে নাম্বার অফ মনোভ্যালেন্ট গ্রুপ কয়টা? 2টা। সেন্ট্রাল অ্যাটম কি? অক্সিজেন, তাহলে নাম্বার অফ মনোভ্যালেন্ট গ্রুপ এখানে কয়টা? 2টা হাইড্রোজেন, তাহলে 2। এরপর হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন অফ অক্সিজেন। অক্সিজেনের আউটার মোস্ট অরবিটাল ইলেকট্রন হচ্ছে 6টা। অক্সিজেনের আউটার মোস্ট অরবিটাল ইলেকট্রন হচ্ছে 6টা। H2 কোনো ক্যাটায়নও না, কোনো অ্যানায়নও না, তাই বলে সি আর এর মান 0। তাহলে হাফ ইন্টু 8 করলে কত হয়? 4। তার মানে হচ্ছে এখানে হাইব্রিডেশনে 4টা অরবিটাল টেক পার্ট করছে। যে 4টা অরবিটাল হাইব্রিডেশনে টেক পার্ট করে আমরা জানি, সেই ক্ষেত্রে একটা হচ্ছে s আর বাদ বাকি 3টে হচ্ছে p। তাহলে sp3 হাইব্রিডাইজেশন হয়েছে এখানে। ওকে, এরপর হচ্ছে SO2। SO2 হাফ m প্লাস v মাইনাস c প্লাস a হাফ। নাম্বার অফ মনোভ্যালেন্ট গ্রুপ সালফার ডাইঅক্সাইড। এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার, তাই সালফারের সাথে মনোভ্যালেন্ট গ্রুপ কয়টা যুক্ত? একটাও যুক্ত না। ডাইভ্যালেন্ট গ্রুপ যুক্ত। অক্সিজেনের 2টা হাত, অক্সিজেনের একটা হাত। অক্সিজেন যদি একটা হাত হতো তাহলে অক্সিজেনকে আমরা মনোভ্যালেন্ট গ্রুপ বলতাম, কিন্তু অক্সিজেন হচ্ছে ডাইভ্যালেন্ট গ্রুপ। এরপরে এখানের মধ্যে সালফারের আউটার মোস্ট অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? 6টা। এবার এটা ক্যাটায়নও না, এটা অ্যানায়নও না, তাই বললে সি এর ভ্যালু 0, এর ভ্যালু 0। তাহলে হাফ ইন্টু 6 করলে কত হয়? 3। তাহলে 3টা অরবিটাল হাইব্রিডেশনে টেক পার্ট করছে, একটা হচ্ছে s, বাদ বাকি 2টা হচ্ছে p। তাহলে এটা হলো SO2। তাহলে সালফার ডাইঅক্সাইডের হাইব্রিডেশন হচ্ছে sp2। এরপর হচ্ছে POCl3, পকেল 3, পকেল 3। তাহলে এখানের মধ্যে সেন্ট্রাল অ্যাটম কে? পকেল 3 এর মধ্যে সেন্ট্রাল অ্যাটম কে? সেন্ট্রাল অ্যাটম বের করা একটা সাংঘাতিক নিয়ম হচ্ছে, তুমি দেখো কার কার এখানের মধ্যে ভ্যালেন্সি বেশি, অক্সিজেন নাকি ফসফরাসের? ফসফরাসের। ফসফরাসের আউটার মোস্ট অরবিটাল ইলেকট্রন কয়টা? এনি আইডিয়া? 5টা। তাহলে যদি 5টা হয়, তাহলে একটা এক জোড়া তো লোন পেয়ার তৈরি করবে, বাদ বাকি 3 জোড়া বাকি থাকলো না? বাদ বাকি 3 জোড়া বাকি থাকলো। এবার তাহলে ফসফরাসের ব্যালেন্স হচ্ছে 3, কিন্তু অক্সিজেনের ব্যালেন্স কত? অক্সিজেনের ব্যালেন্স হচ্ছে 2। তাহলে সেন্ট্রাল অ্যাটম কে?
যার ভ্যালেন্সি বেশি, তাহলে ফসফর হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। এবার যদি আমরা এখানে কি বের করি, নাম্বার অফ অরবিটাল টেকিং পার্ট ইন হাইব্রিডাইজেশন, সেটা হবে ফসফরাসের এখানের মধ্যে মনোভ্যালেন্ট অ্যাটম কয়টা যুক্ত, তিনটা যুক্ত, তিনটা ক্লোরিন, ক্লোরিন কিন্তু মনোভ্যালেন্ট অ্যাটম কারণ ক্লোরিনের একটা হাত আছে। আর ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কত, 5, দুইটা মিলে লোন পেয়ার তৈরি করে, বাদ বাকি তিনটা ভ্যালেন্সি প্রোভাইড করে। এটা ক্যাটায়নও না, এটা অ্যানায়নও না, তাহলে আবার এটার হাইব্রিডেশন কত আসতেছে, sp3। কারণ চারটা অরবিটাল যদি হাইব্রিডেশনে টেক পার্ট করে সেক্ষেত্রে একটা s আর তিনটা p। তাহলে আমরা আরেকটু উদাহরণে যাই। এই উদাহরণটা হচ্ছে NH4+। এখানে মনোভ্যালেন্ট যুক্ত চারটা হাইড্রোজেন, চারটা মনোভ্যালেন্ট যুক্ত। এরপর এখানে ন্যাচুরাল আউটারমোস্ট অরবিটাল ইলেকট্রন হচ্ছে 5টা। এরপর এটা হচ্ছে ক্যাটায়ন, তাই বলে তার চার্জ হচ্ছে +1, তো এটাকে আমরা এখানে দিব সি এর জায়গায়, সি এর ভ্যালু দিব 1 যেহেতু এটা ক্যাটায়ন। আর চার্জ কত, +1, তো +1 এই চার্জটাকে আমরা কি সি এর জায়গায় বসালাম, তাহলে আলটিমেটলি এখানে কত পাচ্ছি, হাফ ইনটু 8, হাফ ইনটু 8 মানে হচ্ছে 4, 4 মানে হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে। ওকে, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে SO4 2 সম্ভবত SO4 2 x হাফ। তো এখানের মধ্যে মনোভ্যালেন্ট অ্যাটম কয়টা, একটাও নাই। এরপর এখানের মধ্যে সালফারের আউটারমোস্ট অরবিটাল ইলেকট্রন কয়টা, 6টা। এরপর এটা কি ক্যাটায়ন, না, তাই বলে -0। এরপর এটা কি অ্যানায়ন, হ্যাঁ অ্যানায়ন, তাহলে -2 হবে, ঠিক না, না হবে না, শুধু 2 হবে। বিষয়টা হচ্ছে এখানে চার্জের ম্যাগনিটিউডটা বসাই। চার্জের ম্যাগনিটিউড বসানো মানে হচ্ছে আমরা এখানের মধ্যে মানে চার্জ যেটা আছে, আচ্ছা আমরা তো ভুল লিখছি, -c+a, -c+a, ঠিক আছে, তাহলে প্লাস -2 বসানোর কথা আমরা এরকম মনে করতে পারি যে a এর জায়গায় -2 বসাবো কারণ এখানে চার্জ হচ্ছে -2, অ্যানায়নের চার্জ। কিন্তু বিষয় হচ্ছে আমরা এখানে অ্যানায়নের চার্জের ম্যাগনিটিউড বসাই, চার্জটা বসাই না, চার্জ -2 কিন্তু চার্জের ম্যাগনিটিউড কত, শুধু 2। তাহলে আমরা এখানের মধ্যে কি বসাবো, শুধুমাত্র 2 বসাবো, শুধুমাত্র 2 বসাবো, -2 বসাবো না, -2 বসাবো না। তাহলে এখানে 6 + 2 কত হয়, 8, 8 কে 2 দিয়ে ডিভাইড করলে কি হয়, 4, আর যদি 4 হয় তাহলে sp3 হাইব্রিডাইজেশন এখানে হইছে। তাহলে এতটুকু আমরা পড়লাম। এতটুকু পড়ার পরে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদেরকে যখনই হাইব্রিডাইজেশনের বের করতে বলবে তখন আমাদের কাছে কয়েকটা জিনিস লিখতে হবে। একটা হচ্ছে আমাদের কাছে লিখতে হবে যে কি হাইব্রিডাইজেশন কোনটা হয়েছে এটা লিখতে হবে। এরপর আমাদের কাছে লিখতে হবে যে এখানে বন্ড অ্যাঙ্গেল কত। এরপর আমাদের কাছে দেখাইতে হবে এখানে শেপ, শেপ কোনটা। তিনটা জিনিস, একটা হচ্ছে হাইব্রিডাইজেশন, একটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, একটা হচ্ছে শেপ। হাইব্রিডাইজেশন, বন্ড অ্যাঙ্গেল, শেপ, হাইব্রিডাইজেশন, বন্ড অ্যাঙ্গেল, শেপ। তোমাকে হাইব্রিডাইজেশন লিখতে বলছে কোন একটা কম্পাউন্ডে, তোমার কাছে হাইব্রিডাইজেশন লিখতে হবে, বন্ড অ্যাঙ্গেল লিখতে হবে, এরপরে শেপটা দিতে হবে, ঠিক আছে, শেপটা দিতে হবে। এবার sp এর কথা চিন্তা করি, sp দুইটা অরবিটাল টেক পার্ট করছে, তো দুইটা অরবিটাল যদি টেক পার্ট করে আমরা এখানের মধ্যে দুইটা ডট দিব, কি দিব, দুইটা ডট দিব, দুইটা ডটকে আমরা যুক্ত করে দিব। দুইটা ডটকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা যে শেপটা পাবো সেটা হচ্ছে লিনিয়ার, সেক্ষেত্রে আমরা যে শেপটা পাবো সেটা হচ্ছে লিনিয়ার। আর এখানে বন্ড অ্যাঙ্গেল কি হবে, আর এখানে বন্ড অ্যাঙ্গেল হবে 180, বন্ড অ্যাঙ্গেল হবে এটা, বন্ড অ্যাঙ্গেল হবে 180, বন্ড অ্যাঙ্গেল হবে 180। তাহলে এখানে এ বরাবর আমরা কি বসালাম, এ বরাবর আমরা বসালাম হাইব্রিডাইজেশন। এরপরে এ বরাবর আমরা কি বসালাম, শেপ, এইটুক থেকে এইটুক আমরা শেপ বসালাম, শেপ। এরপরে আমরা বন্ড অ্যাঙ্গেল দিলাম, বন্ড অ্যাঙ্গেল দিলাম, ওকে। এরপর আসো
এরপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে sp2, তাহলে আমরা 3টা ডট দিব। এটার নাম কি হবে? এটার নাম হবে ট্রাইগোনাল প্ল্যানার। আর এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে? একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে প্রতিটা অ্যাঙ্গেলের মান কত? 60 ডিগ্রি না? তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। বন্ড অ্যাঙ্গেল হবে কত? 60 ডিগ্রি। ঠিক আছে? সরি বন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি না, এটা হচ্ছে 180 ডিগ্রি। বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। পাগল হয়ে গেছি আমি। বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। আসলে এটা এরকম করে ড্র করছি, কিন্তু আসলে এখানে কম্পাউন্ড গুলো কিভাবে যুক্ত? ট্রায়াঙ্গেল, ঠিক আছে বুঝলাম ট্রায়াঙ্গেল, কিন্তু কম্পাউন্ড কিভাবে এই ট্রাইগোনাল প্ল্যানার এটা তৈরি করে? এটা কিছুটা এইভাবে তৈরি করে যে কম্পাউন্ডটা থাকে, কম্পাউন্ডের মধ্যে একটা সেন্ট্রাল অ্যাটম থাকে, এরপর এখানে একটা গ্রুপ থাকে, এখানে একটা গ্রুপ থাকে, এবং এখানে একটা গ্রুপ থাকে। ঠিক আছে? গ্রুপ থাকে। ঠিক আছে, এবার তারা এইভাবে কি তৈরি করতেছে? একটা ট্রাইগোনাল প্ল্যানার তৈরি করতেছে। তাহলে বন্ড অ্যাঙ্গেল কত? এটা না? এই বন্ড অ্যাঙ্গেল কিভাবে পাবো? 360 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু এই বন্ড অ্যাঙ্গেল পেয়ে যাবো। আর এই বন্ড অ্যাঙ্গেলটা আসবে 120। আমরা ট্রাইগোনাল প্ল্যানারকে এভাবে দেখাইতে পারি, এভাবে দেখাইতে পারি ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে বন্ড অ্যাঙ্গেল কত? বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 20, 120, 120। এবার আমরা করবো হচ্ছে sp3। sp3 sp3 এর ক্ষেত্রে আমরা যে শেপটা পাবো সেটা হচ্ছে কিছুটা এরকম। কিছুটা এরকম। তো এই যে sp2 আছে, sp2 টাকে চাইলে আমরা আবার এরকম করেও ড্র করতে পারি, সমস্যা নেই। ওকে, এরকম দিতে পারো শেপটা। ঠিক আছে, এরপর এটা হচ্ছে sp3। এবার এই যে sp3 আছে, এই যে sp3 আছে, sp3 এর শেপটা আমরা এইভাবে দিলাম। ঠিক আছে, আবার আমরা এরকম করেও দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারি? সেই ক্ষেত্রে আমরা প্রথমে 3টা ডট দিব। প্রথমে 3টা ডট দিবে এভাবে, 3টা ডট দিলাম। ঠিক আছে, এবার এই 3টা ডটকে কানেক্ট করো, 3টা ডটকে কানেক্ট করো। কানেক্ট করছো, এবার উপর একটা ডট দাও, উপর একটা ডট দাও। এরপরে এই ডটের সাথে প্রতিটা সাইডকে কানেক্ট করো। আচ্ছা দাঁড়াও, আমি এখানের মধ্যে এক কাজ করি, যেহেতু কম্পিউটারে করতেছি তাই বলি একটু কালারফুল করি। কালারফুল করলে একটা জিনিস বুঝতে সহজ হবে, কালারফুল করলে বুঝতে সহজ হবে। দেখো, হ্যাঁ, এখানে একটা ডট দিলাম, 4 নম্বর ডট, sp3। একটা s 3টা p, তাহলে একটা s 3টা p, তাহলে কত হলো? 4। আমরা এখন সাইড দিব। ঠিক আছে, এবার এই যে গ্রিন কালার, এই যে গ্রিন কালার সাইড আছে, এই গ্রিন কালার সাইড থেকে আমরা কি করব? গ্রিন কালার সাইড থেকে আমরা একটা প্লেন তৈরি করব। গ্রিন কালার সাইড থেকে আমরা একটা প্লেন তৈরি করব। গ্রিন কালার সাইড থেকে আমরা একটা প্লেন তৈরি করব। ঠিক আছে, গ্রিন কালার সাইড থেকে একটা প্লেন তৈরি করলাম। এরপর আমরা এই যে রেড কালার সাইড আছে, এই রেড কালার সাইড থেকে একটা প্লেন তৈরি করব। আমরা এই রেড কালার সাইডটা থেকে একটা প্লেন তৈরি করব, এই রেড কালার সাইডটা থেকে একটা প্লেন তৈরি করব। এরপরে দেখো, পেছনের দিক দিয়ে ব্লু কালার সাইড আছে না? এই ব্লু কালার সাইডও কি করবে? পেছনের দিক দিয়ে একটা প্লেন তৈরি করবে। ঠিক আছে, তো তুমি যদি ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে গ্রিন কালার সাইডটা উপরে একটা প্লেন তৈরি করছে, এরপর রেড কালার সাইডটা আর একটা প্লেন তৈরি করছে, এরপরে পেছনের মধ্যে এই ব্লু কালার সাইডটা আর একটা প্লেন তৈরি করছে। একটা পিরামিড টাইপ স্ট্রাকচারের একটা যদি আমরা ট্রায়াঙ্গুলার বেস নিই এবং তার উপরে যদি আমরা পিরামিডের মতন ড্র করি, তাহলে আমরা প্রথমত নিচে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটা একটা প্লেন। এবার ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড থেকে একটা একটা প্লেন তৈরি হলো, তাহলে ট্রায়াঙ্গেলের নিচে একটা প্লেন এবং 3টা সাইড দিয়ে 3টা প্লেন তৈরি হলো। 3টা প্লেন, ট্রায়াঙ্গেল নিচে একটা প্লেন, 4টা প্লেন, টেট্রাহেড্রাল 4টা। এই কারণে আমরা কি বলবো? টেট্রা। এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে টেট্রাহেড্রাল। এই শেপের নাম কি? এই শেপের নাম হচ্ছে টেট্রাহেড্রাল।
হেড্রাল। আর এই যে শেপ আছে, এই শেপের বন্ড অ্যাঙ্গেলটা কত? বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109.5 ডিগ্রি। বন্ড অ্যাঙ্গেল কত? 109.5। বন্ড অ্যাঙ্গেল কত? 109.5, 109.5, 109.5। ওকে, এরপর হচ্ছে sp3 ডিহাইব্রিডাইজেশন। sp3 ডিহাইব্রিডাইজেশন, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে s, 3টা p, এরপরে d, তার মানে 5টা ডট। কয়টা ডট? 5টা ডট। এবার 5টা ডট কিভাবে দিবা? 3টা ডট দিছো। ঠিক আছে, এরপরে আমরা আরো 2টা ডট দিলাম, উপরে একটা ডট দিলাম, নিচে একটা ডট দিলাম। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, আগে আমরা কি করছিলাম, টেট্রাহেড্রনের ক্ষেত্রে একটা ট্রায়াঙ্গেল ছিল নিচে, একটা ট্রায়াঙ্গেল ছিল নিচে, একটা ট্রায়াঙ্গেল ছিল নিচে। এবার ট্রায়াঙ্গেলের প্রতিটা সাইড থেকে আমরা কি করছি, একটা একটা প্লেন দিছি, ট্রায়াঙ্গেলের প্রতিটা সাইড থেকে একটা একটা প্লেন দিছি। এখন আমরা করব কি, সেম কাজ করব, ট্রায়াঙ্গেলের প্রতিটা সাইড থেকে একটা একটা প্লেন দিব। তাহলে 3টা প্লেন উপরে হবে, উপরে 3টা প্লেন হবে, নিচে 3টা প্লেন হবে। একটা ট্রায়াঙ্গেল বেজ আছে, ট্রায়াঙ্গেল বেস আছে, ধর এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে কি আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, উপরে একটা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট, মাঝখানে একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের 3টা সাইড না, 3টা সাইড উপরের পয়েন্টের সাথে যদি কানেক্ট করে, তাহলে 3টা সাইড কি করবে, 3টা প্লেন তৈরি করবে। এরপরে মাঝখানে ট্রায়াঙ্গেলটা ঠিকই আছে, এবার ট্রায়াঙ্গেলটা কি করবে, নিচের পয়েন্টের সাথে 3টা প্লেন তৈরি করবে। ট্রায়াঙ্গেলের 3টা সাইড থেকে একটা একটা করে করে প্লেন তৈরি হয়ে কানেক্ট হবে। তখন চিন্তা করো, ইমাজিন করো, তখন ট্রায়াঙ্গেলের উপর একটা ট্রায়াঙ্গেলের উপর একটা পিরামিড, ট্রায়াঙ্গেলের নিচে একটা পিরামিড, ট্রায়াঙ্গেলের উপর একটা পিরামিড, ট্রায়াঙ্গেলের নিচে একটা পিরামিড। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, ট্রাইগোনাল বাইপিরামিডাল। কি বলবো এটাকে আমরা? ট্রাইগোনাল বাইপিরামিডাল। এটা চাইলে তোমরা এখানের মধ্যে ড্র করতে পারো। দাঁড়াও আমি দেখাই বিষয়টা। ধরো হচ্ছে গ্রিন কালার প্লেন, এই গ্রিন কালার প্লেন উপরের এটার সাথে একটা প্লেন, গ্রিন কালার সাইডটা উপরের বিন্দুটার সাথে একটা প্লেন তৈরি করবে। এটা হচ্ছে রেড কালার সাইড, এই রেড কালার সাইড কি করবে, উপরের পয়েন্টের সাথে একটা প্লেন তৈরি করবে। ঠিক আছে, এরপর হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার প্লেন, ব্লু কালার সাইড, এই ব্লু কালার সাইডটা উপরের বিন্দুটার সাথে একটা প্লেন তৈরি করবে। ঠিক একইভাবে আবার রেড কালার প্লেনটা নিচের পয়েন্টের সাথে একটা প্লেন তৈরি করবে, গ্রিন কালার সাইডটা নিচের পয়েন্টের সাথে একটা প্লেন তৈরি করবে, এন্ড দেন ব্লু কালার সাইডটা নিচের পয়েন্টের সাথে একটা প্লেন তৈরি করবে। তাহলে আলটিমেটলি কি তৈরি হবে, ট্রায়াঙ্গেলের উপরে 3টা প্লেন, ট্রায়াঙ্গেলের নিচে 3টা প্লেন, ট্রায়াঙ্গেলের উপরে 3টা প্লেন, ট্রায়াঙ্গেলের নিচে 3টা প্লেন, ট্রায়াঙ্গেলের উপর একটা পিরামিড, ট্রায়াঙ্গেলের নিচে একটা পিরামিড। তাই বলে এটার নাম হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল। এখানের মধ্যে বন্ড অ্যাঙ্গেল গুলো আমরা একটু দেখি। বন্ড অ্যাঙ্গেল হবে হচ্ছে, বন্ড অ্যাঙ্গেল কিভাবে বের করবা, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে মাঝখানে একটা ট্রায়াঙ্গেল আছে না, তো মাঝখানে ট্রায়াঙ্গেলটা কিভাবে তৈরি হয়েছে, মাঝখানে ট্রায়াঙ্গেলটা কিছুটা এইভাবে তৈরি হয়েছে যে এখানে একটা সেন্ট্রাল অ্যাটম আছে, সেটা হচ্ছে ধরো সেন্ট্রাল অ্যাটম আছে, ধরো ফর এক্সাম্পল আমরা এবিসিডি করি, ধরো সেন্ট্রাল অ্যাটম আছে এ, এরপরে এই কোনায়, এই কোনায়, এই কোনায়, এটা বি, এটা সি, এটা ডি, এরকম কি আছে, 3টা তার সাথে যুক্ত আছে। এরপর একটা উপরে একটা নিচে, এই ই এফ উপরে নিচে। তাহলে এখন বন্ড অ্যাঙ্গেলের হিসাবটাতে আসি, এটা 120, এটা 120, এটা 120 বন্ড অ্যাঙ্গেল। কয়টা? 3টা বন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, এরপর দেখো মাঝখানে ট্রায়াঙ্গেল প্লেন ছিল, আর উপর একটা পয়েন্ট ছিল, নিচে একটা পয়েন্ট ছিল। তো এই যে ই ই এর যে বন্ডটা আছে, এটা কিন্তু এই বি সি ডি, এই যে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের উপর একদম পারপেন্ডিকুলার। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কত? 90। এখানে বন্ড অ্যাঙ্গেল কত? 90। তাহলে আমাদের এখানে বন্ড অ্যাঙ্গেল কত পাচ্ছি আমরা, sp3d এর বেলায় বন্ড অ্যাঙ্গেল পাচ্ছি দুইটা, একটা হচ্ছে 120, আর একটা হচ্ছে 90, 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 একটা হচ্ছে 120, আর একটা হচ্ছে 90।
ঠিক আছে, এটা sp3d। এবার sp3d2 বলবো, sp3d2 বলবো। ওকে, তাহলে আমরা এখানের মধ্যে কি করব, sp3d2 s 3টা p 4 d2 তাহলে 6, তার মানে 6টা পয়েন্ট। তো আমরা উপরে নিচে একটা একটা দুইটা পয়েন্টই দিতে পারবো, তাহলে মাঝখানে কয়টা পয়েন্ট দিব, মাঝখানে দিব 4টা পয়েন্ট, আর উপরে দিব কি একটা, নিচে হচ্ছে একটা। তো এই ক্ষেত্রে শেপটা কেমন হবে, এই শেপটা হবে কিছুটা এরকম, যে মাঝখানে কি থাকবে, একটা মাঝখানে একটা ধরো রেক্টাঙ্গেল থাকলো। এগুলো এখানে প্রতিটা সাইড কি করবে, ধরো এটা হচ্ছে রেড কালার সাইড, হ্যাঁ, এই রেড কালার সাইড উপরের পয়েন্টের সাথে একটা সাইড সাইড প্লেন তৈরি করবে। এটা ধরো ব্লু কালার সাইড, এই ব্লু কালার সাইড কি করবে, উপরের পয়েন্টের সাথে একটা প্লেন তৈরি করবে। বোঝা গেছে? এরপরে আসো, এরপর ধরো এটা গ্রিন কালার সাইড, এই গ্রিন কালার সাইডের সাথে উপরের পয়েন্টে কি তৈরি করবে, একটা প্লেন তৈরি করবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এখানে কি তৈরি হলো, উপর একটা পিরামিড তৈরি তৈরি হইলো না? তাহলে ওই সেম পিরামিডটা এখন নিচেও তৈরি হবে, ওই সেম পিরামিডটা এখন নিচেও তৈরি হবে, ওই সেম পিরামিডটা এখন নিচেও তৈরি হবে, ওই সেম পিরামিড এখন নিচেও তৈরি হবে। ঠিক আছে, তো তুমি যদি একটু ভালো করে চিন্তা করো, মাঝখানে একটা কি ছিল, কোয়াড্রিল্যাটারাল ছিল, 4টা সাইড ছিল, 4টা সাইড গিয়ে উপরে একটা পয়েন্টের সাথে 4টা প্লেন তৈরি করছে, নিচে আবার 4টা প্লেন তৈরি করছে, তাহলে কয়টা প্লেন, 8টা প্লেন। তাই বলে এটাকে বলা হবে অক্টাহেড্রাল। কি বলা হবে এটাকে, অক্টাহেড্রাল। তা আসলে এখানে হয়টা কি, এখানে যেটা হয় সেটা হচ্ছে, দেখো তোমার এখানে একটা সেন্ট্রাল অ্যাটম থাকে, তোমার একটা সেন্ট্রাল অ্যাটম থাকবে, তার সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে এ। এবার এই সেন্ট্রাল অ্যাটমটা চারদিকে বি, সি, ডি, ই এর সাথে যুক্ত থাকবে, তো এটা একটা প্লেনে থাকবে, বি সি ডি এর সাথে একটা প্লেনে যুক্ত থাকবে। এবার প্লেনের উপরে ঠিক পারপেন্ডিকুলারলি থাকবে হচ্ছে ই, এবং পারপেন্ডিকুলারলি নিচে থাকবে হচ্ছে এফ। তো ধরো হচ্ছে এটা হচ্ছে ধরো সেই অক্টাহেড্রাল শেপ। তাহলে মাঝখানে আছে সেন্ট্রাল অ্যাটম, এই চার কোণায়, এই চার কোণায়, এই যে চার কোণাগুলো আছে, প্রতিটা কর্নারে একটা একটা থাকবে হচ্ছে গ্রুপ। ঠিক আছে, বি সি ডি ই, বি সি ডি ই থাকবে হচ্ছে এখানে, ই থাকবে একদম উপরে পারপেন্ডিকুলারলি উপরে, এফ থাকবে পারপেন্ডিকুলারলি নিচে। এবার প্রতিটা সাইড উপরের পয়েন্টের সাথে একটা প্লেন তৈরি করতেছে না, তাহলে উপরে কি পাইলা, একটা 4টা প্লেন বিশিষ্ট একটা পিরামিড পাইলা, নিচেও কি 4টা প্লেন বিশিষ্ট একটা পিরামিড পাইলা, তাহলে 4 4 কত হয় 8। তাহলে এটার নাম হচ্ছে অক্টাহেড্রাল। নাম কি এটার, অক্টাহেড্রাল। আচ্ছা যেটাই হোক, তো এটা দেখতে হচ্ছে কিছুটা এরকম। তো এখন আমরা যদি বন্ড অ্যাঙ্গেলের হিসাবে আসি, তাহলে আমরা এই পুরাটা হচ্ছে 360, তাহলে 360 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই বন্ড অ্যাঙ্গেলটা পাই। এটা কত দাঁড়ায়, 360 কে যদি 4 দিয়ে ভাগ করো, 90। এরপরে এই যে এটা আছে, এটা উপরে নিচে, এটাও কত, 90 করে। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কয়টা আছে, বন্ড অ্যাঙ্গেল একটাই আছে, যেটা হচ্ছে কত, বন্ড অ্যাঙ্গেল একটাই আছে, যেটা হচ্ছে 90। 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 ক্লিয়ার? sp3d2 তে বন্ড অ্যাঙ্গেল কয়টা, একটাই, যেটা হচ্ছে 90। এরপর হচ্ছে sp3d3, sp3d3, sp3d3। তাহলে আমরা উপরে নিচে পয়েন্ট দিতে পারবো কয়টা, উপরে নিচে আমরা পয়েন্ট দিতে পারবো হচ্ছে একটা, সরি দুইটা। তাহলে আমরা মাঝখানে কয়টা পয়েন্ট দিব, 5টা পয়েন্ট দিব। গুণে দেখো না, s p3 d3, তাহলে কত, তাহলে এখানের মধ্যে আমাদের 7টা পয়েন্ট আছে, কয়টা পয়েন্ট, 7টা পয়েন্ট। তো 7টা পয়েন্টের মধ্যে 5টা পয়েন্ট মাঝখানে দিয়ে দিলাম, আর বাদ বাকি 2টা পয়েন্ট উপরে নিচে দিয়ে দিব, আর বাদ বাকি 2টা পয়েন্ট কই দিয়ে দিব, উপরে নিচে দিয়ে দিব। মাঝখানে আমরা কি করব, মাঝখানে আমরা একটা পেন্টাগন তৈরি করি, মাঝখানে আমরা একটা পেন্টাগন তৈরি করি, মাঝখানে আমরা একটা পেন্টাগন তৈরি করি, মাঝখানে আমরা একটা পেন্টাগন তৈরি করি। এবার পেন্টাগনের প্রতিটা সাইড কি করবে, উপরের পয়েন্টের সাথে একটা প্লেন তৈরি করবে। পেন্টাগনের প্রতিটা সাইড উপরের পয়েন্টের সাথে একটা প্লেন তৈরি করবে।
ঠিক আছে। আর পেন্টাগনের প্রতিটা সাইড আবার নিচের পয়েন্টের সাথে প্লেন তৈরি করবে। এরকম প্লেন তৈরি করবে, প্রতিটা সাইডে কি তৈরি করবে, প্লেন তৈরি করবে। ঠিক আছে, তাহলে একটা পেন্টাগন মাঝখানে আছে, উপরে একটা পয়েন্ট আছে, নিচে একটা পয়েন্ট আছে। পেন্টাগনের প্রতিটা সাইড উপরে পয়েন্টের সাথে একটা পিরামিড তৈরি করবে, পেন্টাগনের প্রতিটা সাইড আবার নিচের পয়েন্টের সাথে একটা পিরামিড তৈরি করবে। তাহলে উপরের মধ্যে আমরা পাঁচটা সাইড বিশিষ্ট, পাঁচটা প্লেন বিশিষ্ট পিরামিড পাবো, নিচের সাইডে আমরা পাঁচটা প্লেন বিশিষ্ট পিরামিড পাবো। তাহলে এটার নাম হবে অবশ্যই অবশ্যই বাই পিরামিডাল। বাই পিরামিডালের সাথে একটা শব্দ যুক্ত হবে যেটা হচ্ছে পেন্টাগনাল। এটার নাম কি, এই শেপের নাম হচ্ছে পেন্টাগনাল বাই পিরামিডাল। এই শেপের নাম হচ্ছে পেন্টাগনাল বাই পিরামিডাল, পেন্টাগনাল বাই পিরামিডাল। এখন যদি আমরা এই শেপটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এখানের মধ্যে একটা সেন্ট্রাল অ্যাটম আছে এ, তাহলে বি, সি, ডি, ই, এফ, এই পাঁচটা তার সাথে একই প্লেনে যুক্ত থাকবে। আর উপরে যুক্ত থাকবে জি, নিচে যুক্ত থাকবে এইচ। মানে আমরা যদি আবার খাতা নিই, এবার এখানে তো চার পাঁচ, মানে পাঁচটা হইলে ভালো হইতো আর কি। তো আমরা ধরে নিলাম এমনি এমনি, ধরো যে এটা এখানের মধ্যে পাঁচটা কোণা আছে, পাঁচটা কোণার মধ্যে বি সি, মানে পাঁচটা কোণার মধ্যে কে কে আছে, বি সি ডি ই এফ, পাঁচটা কোণার মধ্যে বি সি ডি ই এফ আছে। তাহলে উপরে থাকতেছে জি, একদম উপরে থাকতেছে জি, আর এরপর একদম নিচে থাকতেছে এফ, জি এইচ। তাহলে জি এইচ এর তো বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, এটা তো আমরা জানি। এবার এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে, এটা বের করার জন্য এটা কত, 360। আর এখানে কয়টা আছে বন্ড, পাঁচটা আছে, 360 কে আমরা 5 দিয়ে ভাগ দিব, 360 কে আমরা 5 দিয়ে ভাগ দিলে কত পাই, 360 কে আমরা 5 দিয়ে ভাগ দিলে পাই হচ্ছে 72। কত পাই, 72। তাহলে 90 এবং 72 এগুলো হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল কি কি, 90 ডিগ্রি, 72 ডিগ্রি। এবার দেখো বন্ড অ্যাঙ্গেলের বেলায়, বন্ড অ্যাঙ্গেলের বেলায় আমরা একটা বন্ড অ্যাঙ্গেল দিই নাই, সেটা হচ্ছে কত জানো, সেটা হচ্ছে 180। যেমন ধরো এই ই আর এফ এর মাঝখানে কিন্তু 180 ডিগ্রি আছে না, তো এটাকে চাইলে আমরা লিখতে পারি 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, লিখতে পারি চাইলে, এটাতে কোনো সমস্যা নাই। এবার ট্রাইগোনাল বাই পিরামিডাল, এটার মধ্যে 180 আমরা চাইলে দিতে পারি। কেন দিতে পারি, কারণ এখানে সেন্ট্রাল অ্যাটম ছিল এ, বি, সি, ডি, একই প্লেনে যুক্ত, ই আর এফ উপরে নিচে আছে। তো ই আর এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180। ঠিক আছে, তাহলে বন্ড অ্যাঙ্গেল এই ক্ষেত্রে আমরা কত দিতে পারি, 180 দিতে পারি। তো আমরা একটু আসি ধীরে ধীরে, সেটা হচ্ছে আমাদেরকে প্রশ্ন করবে, একটা কম্পাউন্ড দিয়ে দিবে, বলবে যে এই কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন বের করো। সেক্ষেত্রে আমাদের কাছে হাইব্রিডাইজেশন কোনটা হচ্ছে সেটা বের করতে হবে, তার শেপটা দিতে হবে এবং তার বন্ড অ্যাঙ্গেল দিতে হবে। এই তিনটা জিনিস দিলে ফুল মার্কস পাবে। আচ্ছা, তো এখন আমাদের এখানের মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এক্সেপশনাল, এক্সেপশনাল হাইব্রিডাইজেশন, এক্সেপশনাল হাইব্রিডাইজেশন। এক্সেপশনাল হাইব্রিডাইজেশন আসো। এবার এক্সেপশনাল হাইব্রিডাইজেশন জন্য আমাদের কাছে যেতে হবে ভ্যাসপার থিওরি। ভ্যাসপার, ভ্যাসপার থিওরি, ভ্যাসপার থিওরি কি, ভ্যাসপার থিওরি হচ্ছে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এটার মানে হচ্ছে লোন পেয়ার অ্যাট্রাকশন, লোন পেয়ার রিপালশন, লোন পেয়ার বন্ড পেয়ার হচ্ছে বেশি, লোন পেয়ার রিপালশন, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হচ্ছে বেশি, এবং লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, বন্ড পেয়ার রিপালশন হচ্ছে বেশি। মানে বন্ড দেখো, নিচে যে একটা বন্ড দুইটা ইলেকট্রন, নিচে একটা বন্ড দুইটা ইলেকট্রন, আবার লোন পেয়ারও দুইটা ইলেকট্রন, তিনটে ইলেকট্রনকে রিপেল করে। তাহলে লোন পেয়ারকে রিপেল করবে, আবার লোন পেয়ার বন্ড পেয়ারকেও রিপেল করবে, বন্ড পেয়ারকেও রিপেল করবে, আবার বন্ড পেয়ার লোন পেয়ারকেও রিপেল করবে। তো বলা হচ্ছে লোন পেয়ার এর মাঝখানে যে রিপালশন সেটা সবচেয়ে স্ট্রংগেস্ট,
এরপর হচ্ছে লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যবর্তী রিপালশন, এরপর হচ্ছে বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যবর্তী রিপালশন। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বন্ড গুলো একটা আরেকটা কি করে, রিপাল করে। এমনকি বন্ডের সাথে রিপালশন লোন পেয়ারেরও হয়, আর লোন পেয়ার রিপালশনটা বেশি, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা মাঝারি, আর বন্ড পেয়ার রিপালশনটা সবচেয়ে কম। এটা হচ্ছে ভ্যাসপার থিওরি, এটাই হচ্ছে ভ্যাসপার থিওরি। এবার এই ভ্যাসপার থিওরির অনুসারে যদি লোন পেয়ার থাকে তাহলে বন্ড গুলো রিপালশন অনুভব করবে। লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের কারণে যদি লোন পেয়ার থাকে তাহলে বন্ড গুলো রিপালশন অনুভব করবে। এই যে রিপালশন অনুভব করবে, এই রিপালশন অনুভব করার কারণে বন্ড অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হয়ে যাবে, বন্ড অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ভ্যাসপার থিওরি, এটা হচ্ছে ভ্যাসপার থিওরি। তাহলে আমরা এক্সেপশনাল বন্ড অ্যাঙ্গেল বিশিষ্ট কম্পাউন্ড গুলো শিখে ফেলব। আচ্ছা, NH3 এর মধ্যে লোন পেয়ার কয়টা? একটা লোন পেয়ার। লোন পেয়ার কয়টা? একটা লোন পেয়ার। এটার হাইব্রিডাইজেশন হওয়ার কথা ছিল sp3, তাহলে এটার এক্সপেক্টেড বন্ড লেন্থ হওয়ার কথা ছিল কত? 109.5। কিন্তু ভ্যাসপার থিওরির কারণে তার বন্ড অ্যাঙ্গেল কত? তার বন্ড লেন্থ না, বন্ড অ্যাঙ্গেল তার বন্ড অ্যাঙ্গেল কত? তার এক্সেপশনাল বন্ড অ্যাঙ্গেল কত? একটা লোন পেয়ার থাকার কারণে তার এক্সেপশনাল বন্ড বন্ড অ্যাঙ্গেলটা দেখবো আমরা। এক্সেপশনাল বন্ড অ্যাঙ্গেল কত? এক্সেপশনাল বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 107 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এরপর আবার আসি H2O। আচ্ছা, তাহলে এটা শেপ কি হবে? বন্ড অ্যাঙ্গেল এরকম হয়েছে, শেপ কি হবে এটা? এটা শেপ হবে ট্রাইগোনাল পিরামিড। শেপ কি হবে এটা? ট্রাইগোনাল পিরামিড মানে বন্ড অ্যাঙ্গেল তো চেঞ্জ হচ্ছে শেপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। মূলত বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। ভ্যাসপার থিওরি মূলত বন্ড অ্যাঙ্গেল চেঞ্জের কথা বলে, কিন্তু যেহেতু বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয় আমরা বলতে পারি যে শেপটাও চেঞ্জ হচ্ছে। ওকে, এবার আমরা বলবো হচ্ছে আসলে ট্রাইগোনাল পিরামিডাল কিভাবে হবে। আমরা যদি একটু CH3 বেলায় আসি, সরি CH4 এর বেলায় আসি, এটা কার্বন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। এরপর ধরো NH3, এটা নাইট্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, আর উপর হচ্ছে লোন পেয়ার। তো এখন তুমি চিন্তা করে দেখো, এখানের মধ্যে লোন পেয়ার আছে বলে উপরে কোনো বন্ড নাই। উপরে যেহেতু বন্ড নাই, সে তার টেট্রাহেড্রাল থাকলো না। এরকম বন্ড না থাকার কারণে এখানে শেপটা টেট্রাহেড্রাল থাকলো না। শেপটা তাহলে কি হয়ে গেল? ট্রাইগোনাল হয়ে গেল। শেপটা কি হয়ে গেল? ট্রাইগোনাল বা পিরামিডাল হয়ে গেল। ট্রাইগোনাল পিরামিডাল হয়ে গেল। ট্রাইগোনাল পিরামিডাল হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এরপর হচ্ছে H2O। H2O রও এক্সেপশনাল কি আছে? বন্ড অ্যাঙ্গেল আছে। তো এক্সপেক্টেড বন্ড অ্যাঙ্গেল কি? তো যেহেতু এটা sp3 হাইব্রিডাইজেশন শো করে, তাহলে এটার এক্সপেক্টেড বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109.5 ডিগ্রি। বাট এটার এক্সেপশনাল বন্ড অ্যাঙ্গেল দেখা যায় কত? 104.5। এর লোন পেয়ার কয়টা? আর এটা শেপ কি হয়েছে? এটা শেপ হয়েছে ইনভার্টেড ভি। শেপ হয়েছে হচ্ছে ভি শেপ, মানে ইনভার্টেড ভি। শেপ হচ্ছে ইনভার্টেড ভি, ইনভার্টেড ভি। ঠিক আছে, শেপ হচ্ছে ইনভার্টেড ভি। ওকে, তাহলে আমরা একটা জিনিস চেষ্টা করি। CH4 লোন পেয়ার কত? 0। বন্ড অ্যাঙ্গেল কত?
109.5। NH3 লোন পেয়ার কয়টা? একটা। বন্ড অ্যাঙ্গেল আড়াই কমবে, কত কমবে? আড়াই। এরপর হচ্ছে H2O লোন পেয়ার কয়টা? দুইটা। তাহলে একটা লোন পেয়ার বাড়লে আড়াই কমে, তাহলে দুইটা লোন পেয়ার বাড়লে কত কমবে? 5 কমবে। তাহলে 109.4 109.5 থেকে তুমি 5 বাদ দাও, কত হবে? 104.5। বোঝা গেছে? তাহলে আমরা ভেসপার থিওরিও করে ফেললাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আজকে ক্লাস এইটুকুই।